সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দেব হাতে থাকা সংবাদ শিরোনাম। রাজনৈতিক কার্টুন আকার স্বাধীনতা ফেরায় আনন্দিত তারেক রহমান। এরপর জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে সচিবদের বৈঠক আজ, চূড়ান্ত হতে পারে কর্মপরিকল্পনা। আরও জানাবো চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল সহ একগুচ্ছ সিদ্ধান্ত। এরপরেই জানাবো যুদ্ধের অবসান চান হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার। আর সর্বশেষ জানাবো অস্ট্রেলিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুতই সাবস্ক্রাইব করে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। রাজনৈতিক কার্টুন আকার স্বাধীনতা ফেরায় আনন্দিত তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের রাজনৈতিক কার্টুন আকার স্বাধীনতা ফিরে আসায় আমি খুবই আনন্দিত। রোববার 11 আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই কথা বলেন। কার্টুনিস্ট মেহেদী হকের পোস্ট করা একটি কার্টুন ওই পোস্টে জুড়ে দেন তিনি। তারেক লেখেন, আমি গভীরভাবে আনন্দিত, বাংলাদেশের রাজনৈতিক কার্টুন আকার স্বাধীনতা ফিরে এসেছে। 2006 সালের আগে বাংলাদেশি কার্টুনিস্টরা, বিশেষ করে শিশির ভট্টাচার্য, প্রায়ই আমাকে এবং আমার মাকে নিয়ে কার্টুন আঁকতেন। গত সরকারের আমলে কার্টুনিস্ট কিশোরের নির্যাতনের কথা তুলে ধরে তারেক রহমান লিখেন, গত 15 বছরে আমরা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে জোরপূর্বক গুমের শিকার হতে দেখেছি। তার কাজের জন্য তাকে অকল্পনীয় নির্যাতন এবং কারাবরণও সহ্য করতে হয়েছে। তারেক রহমান বলেন, আরো অনেকেই একই ধরনের নিপীড়নের মুখোমুখি হন। শিশির ভট্টাচার্য অবশেষে কার্টুন তৈরি করাই বন্ধ করে দেয়। আমি কার্টুনিস্ট মেহেদীর ভক্ত, শিশির ভট্টাচার্যের কাজও বেশ উপভোগ করতাম। আমি আন্তরিকভাবে আশা করি তিনি শিগগিরই আবারও নিয়মিত রাজনৈতিক কার্টুন আঁকা শুরু করবেন। তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্যে বাস করছেন। গত বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির এক জনাকীর্ণ সমাবেশে তিনি ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির ভাষণ দেন। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সচিবদের বৈঠক আজ, চূড়ান্ত হতে পারে কর্মপরিকল্পনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার অধীনে 25টি মন্ত্রণালয় ও বিভাগের সচিব ও জ্যেষ্ঠ সচিবদের সঙ্গে আজ সোমবার 12 আগস্ট বৈঠকে বসবেন। প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ সকাল 11টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। গত রোববার 11 আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংক্রান্ত চিঠি 25টি মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে বলা হয়েছে, বৈঠকে শুধু সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব ও জ্যেষ্ঠ সচিবরা উপস্থিত থাকবেন। মন্ত্রণালয়ের অধীন দপ্তর সংস্থার সচিবদের সভায় যোগ দিতে হবে না, কারণ জনপ্রশাসন, ভূমি সহ কয়েকটি মন্ত্রণালয়ে 4-5 জন করে সচিব কাজ করছেন। তাই যেসব সচিব বিভিন্ন দপ্তর সংস্থায় আছেন তাদের এই সভায় উপস্থিত থাকতে হবে না। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৈঠকে 25টি মন্ত্রণালয় ও বিভাগের কর্মপরিধি এবং ভিশন ও মিশন উপস্থাপন করা হবে। এছাড়া নিজ নিজ মন্ত্রণালয়ের চলমান কর্মকাণ্ড সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন সচিবরা। এরপর প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের বিষয়ে একটি নির্দিষ্ট কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হতে পারে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার কম সময়ের মধ্যে রাষ্ট্রের কিছু সংস্কার করতে চায়। এর জন্য প্রতিটি মন্ত্রণালয়ের অনিয়ম দুর্নীতি বিষয়েও আলোচনা হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক সচিব সংবাদ মাধ্যমকে জানান, নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে তারা প্রতিবেদন উপস্থাপন করবেন। সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে যেসব কাজ বিশেষ অগ্রাধিকার বা দলীয় বিবেচনায় করা হয়েছে, সেগুলো প্রধান উপদেষ্টাকে জানানো হবে। সরজমিনে গিয়ে দেখা যায়, জনপ্রশাসনের মন্ত্রণালয়ের কর্মকর্তারা গত 15 বছরে কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও পদায়নে সার্বিক চিত্রের প্রতিবেদন নিয়ে কাজ করছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি মাদ্রাসা বিভাগ স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেছে। এজন্য দিনব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক খোঁজ খবরও নিয়েছে। এই বিষয়ে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ডিসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনোর কাছ থেকে সার্বিক পরিস্থিতির প্রতিবেদন সংগ্রহ করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র ও সংহতি জানানো জনতার যৌথ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয় গত সোমবার। এরপর 3 দিন দেশের সরকার ছিল না, আর গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। পরদিন এই সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন করা হয়। গতকাল ছিল সপ্তাহের প্রথম কার্য দিবস। এর মধ্যে অনেক উপদেষ্টা তাদের অধীনে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে আলোচনা করে কর্মপরিকল্পনা ঠিক করেছেন। আর প্রধান উপদেষ্টার অধীনে 25টি মন্ত্রণালয় ও বিভাগ হলো মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে প্রথমে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে রাখা হয়েছিল 27টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব। গতকাল প্রাথমিক ও গণশিক্ষা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের 2 উপদেষ্টার হাতে ছেড়ে দিয়েছেন তিনি, কারণ সরকারের আরও 2 উপদেষ্টা গতকাল শপথ নিয়েছে। শপথের পর তাদের দপ্তর দেওয়া হয়েছে। এর মধ্যে বিধান রঞ্জন রায় পেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা
শিক্ষা মন্ত্রণালয় আর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সুপ্রদীপ চাকমা। প্রধান উপদেষ্টা সহ এই সরকারের সদস্য সংখ্যা 17 জন। এর মধ্যে 3 জন ঢাকার বাইরে থাকায় বৃহস্পতিবার শপথ নিতে পারেনি। তাদের মধ্যে বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। আর গতকাল শপথ নিয়েছে তারা। আর ফারুকী আজম এখনো শপথ নেননি। এদিকে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল সহ একগুচ্ছ সিদ্ধান্ত। সব চুক্তিভিত্তিক নিয়োগের তালিকা তৈরি করা হচ্ছে, যদিও কিছু বিতর্কিত চুক্তি অবিলম্বেই বাতিল করা হবে, বাকিগুলো পর্যায়ক্রমে বাতিল করা হবে। গতকাল রোববার অন্তর্বর্তীন সরকারের উপদেষ্টা পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে। উপদেষ্টা পরিষদের একগুচ্ছ সিদ্ধান্তের মধ্যে আরো রয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নর নিয়োগ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও পিএসসির চেয়ারম্যানের পদত্যাগপত্র গ্রহণ করে বৈঠকে শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের শূন্য পদে নিয়োগের সুপারিশের জন্য মুসলিম চৌধুরী, আহসান এইচ মনসুর ও নজরুল ইসলামের সমন্বয়ে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী যত তাড়াতাড়ি সম্ভব আহত আন্দোলনকারীদের একটি তালিকা প্রস্তুত করা হবে এবং তাদের চিকিৎসার খরচ সম্পূর্ণভাবে সরকার বহন করবে। স্বাস্থ্য মন্ত্রণালয় সেই অনুযায়ী সব হাসপাতালকে নির্দেশ দেবে। সরকার নিহত আন্দোলনকারীদের পরিবারকেও সহায়তা করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে বাংলাদেশি ছাত্র এবং জনগণের সমর্থনে প্রতিবাদ করার জন্য সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ কর্তৃক গ্রেফতারকৃত এবং দণ্ডিত 57 বাংলাদেশির মুক্তির জন্য আলোচনা শুরু করবে। প্রয়োজনে প্রধান উপদেষ্টা নিজেই সংশ্লিষ্ট সরকারের সঙ্গে কথা বলবেন। সব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ নিশ্চিত করতে হবে। কোথাও কোথাও ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করা হয়েছে। এই ধরনের জঘন্য হামলার সমাধানের উপায় খুঁজতে প্রধান উপদেষ্টা অবিলম্বে প্রতিনিধি সংস্থা এবং অন্যান্য সংশ্লিষ্ট গোষ্ঠীর সঙ্গে বসবে। মেট্রো রেল আগামী 17 আগস্ট থেকে চালু হবে, তবে মেরামত না হওয়া পর্যন্ত কাজীপাড়া ও মিরপুর ক্ষতিগ্রস্ত স্টেশনে রেল থামবে না। যুদ্ধের অবসান চান হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের নতুন প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার মধ্যস্থতাকারী দেশগুলোকে জানিয়েছে তিনি দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি এবং যুদ্ধের পুরোপুরি অবসান চান। সিনওয়ারের এই বার্তা ইসরায়েলকে পৌঁছে দিয়েছে মিশর এবং কাতারের আলোচনাকারীরা। রোববার 11 আগস্ট এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN। তবে যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চান কিনা এটা স্পষ্ট নয়। মধ্যস্থতাকারী দেশের এক কর্মকর্তা CNN-কে বলেছেন, কিন্তু কেউই জানে না যে নেতানিয়াহু কি চান। সূত্রটি আরও জানিয়েছে, হামাস ও ইসরায়েলের যুদ্ধ যেন আঞ্চলিক যুদ্ধে রূপ না নেয় সেজন্য যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী বৃহস্পতিবার 15 আগস্ট মিশরের রাজধানী কায়রোতে হামাস, ইসরায়েল ও মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে একটা বৈঠক হবার কথা রয়েছে। মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্র 3 দেশই বলছে বৃহস্পতিবারের বৈঠকের মধ্যেই তাদের একটি সমাধানে পৌঁছতে হবে। গত বছরের 7 অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। 10 মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এখনো পর্যন্ত 40,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো 1 লাখের বেশি মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গত 3-4 মাস ধরে এই যুদ্ধ থামাতে বেশ কয়েকবার চেষ্টা চালানো হয়েছে, কিন্তু নেতানিয়াহু একগুঁয়েমির কারণে এটি সম্ভব হয়নি। এদিকে অস্ট্রেলিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত। অস্ট্রেলিয়ায় হোটেলের ছাদে ধাক্কা লেগে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছে। সোমবার স্থানীয় সময় 1:50 কুইন্সল্যান্ডের কেয়ারসন সিটির হিলটন হোটেলে এই ঘটনা ঘটে। এ সময় বিধ্বস্ত হেলিকপ্টারে আগুন ধরে গেলে কর্তৃপক্ষ দ্রুত হোটেলে অবস্থানকারীদের সরিয়ে নেন। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে তাদের হোটেলে 2 জন অবস্থানকারী সামান্য আহত হন, তবে বর্তমানে তাদের অবস্থা স্বাভাবিক। কুইন্সল্যান্ডের পুলিশ বলছে এই হেলিকপ্টারটির উড্ডয়নের কোনো অনুমোদনই ছিল না। আমরা ঘটনার তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করব। এই দুর্ঘটনায় পাইলট মারা গেছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী একজন নারী বলেন, আমি দেখলাম খুব নিচ দিয়ে হেলিকপ্টারটি উঠছে। এভাবে 2 বার হোটেলের উপর দিয়ে যাওয়া আসা করে, তারপরেই হোটেলের ছাদের উপরে আছড়ে পড়ে হেলিকপ্টারটি।